শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আগের সরকারের ঋণ নিয়ে সংকটে আছে অন্তর্বর্তীকালীন সরকার, তবে তা কাটিয়ে উঠতে দাতা দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, চীন ও কানাডাকে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য। তাদের সাথে এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, আমাদের জন্য কাজটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না সারিয়া? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবো কোনো এগুলো কত 20 বছর, এটা হচ্ছে ডিফিকাল্ট। এখন তাদের সাথে আলাপ করবো, নতুন প্রজেক্ট প্ল্যান মিনিস্টার করবে, এগুলো অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করবো। ব্যবসার নামে ব্যাংক লুটপাট আর দুর্বৃত্তায়ন যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলারের দাম, সুদহার আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। আর গভর্নর জানিয়েছেন, নতুন টাকা ছাপিয়ে আর সুবিধা দেওয়া হবে না ব্যাংকগুলোকে। বিবেচনা করা হবে ব্যবসায়ীদের সব প্রস্তাব। তিনি জানিয়েছেন, 1000 টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই সরকারের। শেখ হাসিনার পতনের পর অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন ফেরানো আর নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখা যাদের সামনে বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে গভর্নরের সাথে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। দাবি জানান, বিদ্যমান নিয়মে ঋণের কিস্তি 6 মাস স্থগিত রাখার, আর্থিক খাতে সুশাসন ফেরাতে প্রস্তাব দেওয়া হয় ব্যাংক খাত সংস্কারের। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন। আমরা বলেছি 3 মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। এফডিসিএ থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন দিয়ে একটা 7 জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কিভাবে ফিরিয়ে আনা যায়। ব্যবসার নামে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আপত্তি থাকবে না বলে মত এই ব্যবসায়ী নেতার। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনা করার কথা জানান গভর্নর। জানান, ব্যাংকিং কমিশন হলে একীভূত হতে পারে দুর্বল ব্যাংকগুলো। কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের চিন্তার কথাও জানান তিনি। পর্ষদ ভাঙার অপশনটা তো সবসময়ই আছে এবং এটা ইটস এ ভায়াবল অপশন, সামটাইমস ইটস নেসেসারি অপশন এবং সামটাইমস ইটস নেসেসারি একটা ইন্টারমিডিয়েট অপশন। তো এটা আমাদের বিবেচনায় আছে। কার্যক্রম সীমিত করা ইসলামী ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বলেও জানান গভর্নর। ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা জন্য সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠতে পারবে সরকার, একথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অর্থনৈতিক সংস্কারের কাজ কঠিন, তবে তা বাস্তবায়ন করাও সম্ভব। গতকাল ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ নিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে আহ্বান জানান চেম্বার নেতৃবৃন্দ। একই সঙ্গে ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন এবং শিল্প খাত পুনর্গঠনের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তারা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই রাজস্ব খাতে সংস্কার ও করণীয়, এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানি যে এরই মধ্যেই কিন্তু রাজস্ব খাতে নতুন নেতৃত্ব এসেছে। গভর্নরের পাশাপাশি আর্থিক খাতের পাশাপাশি আমরা দেখেছি যে NBR নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রহমান। সব মিলিয়ে আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে, পরিবর্তিত একটি পরিস্থিতি। আগামী দিনের
রাজস্ব খাতে কি ধরনের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারে কতটা সাহসী পদক্ষেপ তিনি রাখতে পারবেন সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তাকে স্বাগত জানাতে চাই। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর মজিদ আপনাকে। আমরা শুরুতেই আসলে যে প্রশ্নটি আপনাকে রাখতে চাই, এনবিআরে আমরা দেখলাম নতুন নেতৃত্ব, শুধু এনবিআর নয়, গভর্নর হিসেবে নতুন নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি। আর্থিক খাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিষয়ে অনেক ইতিবাচক আমরা প্রতিক্রিয়া পাচ্ছি ব্যবসায়ী মহল থেকে, অর্থনীতিবিদদের কাছ থেকে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, মোটা দাগে এনবিআর এর যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং একই সঙ্গে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, তাদের বিষয়ে আপনার একটু ছোট্ট করে যদি প্রতিক্রিয়া বলেন, এরপর আমরা চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে যেতে চাই। ধন্যবাদ। প্রতিক্রিয়া না, কথা হচ্ছে যে খুব স্পষ্ট, the right man should be in the right place। অতীতেও বিভিন্ন সময় এই প্রয়োজনীয়তার কথাটা বারবার উঠে এসেছে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর বা এনবিআর এর নতুন চেয়ারম্যান হিসেবে আমাদের সুপ্রিয় সহকর্মী যারা এসছেন, তাদের প্রতি আমি মনে করি আমাদের সকলের একটা যথেষ্ট ভালো আস্থা এবং তাদের কর্মদক্ষতা চিন্তা ভাবনার সাথে বর্তমান সময়ের প্রয়োজনীয়তার একটা বিশেষ মিলও আছে। আমি মনে করি এটা একটি ভালো উদ্যোগ বা শুরু। কিন্তু সবকিছুর উপরে কথা থাকবে যে তারা যে কাজগুলো করতে চাইবেন সেই কাজগুলো খুব সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা উৎসারিত হতে হবে, হচ্ছেও। সেগুলোর পিছনে ওই যেটা আমরা বারবার বলে থাকি, রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক সাহস বা রাজনৈতিক প্রতিশ্রুতি, এই ব্যাপারগুলো থাকতে হবে। অর্থাৎ আমি যদি মনে করি যে একজন সত্যি সৎভাবে প্রচন্ডভাবে কাজ শুরু করবেন এবং করতে চান, সেখানে কেউ কোনো প্রকার বাধা দেবেন না, বরং সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে ওই কাজ স্বাভাবিকভাবেই হয়ে যাবে, স্বাভাবিকভাবেই হয়ে যাবে। 3-4 দিন আগে আমাদের সড়ক পরিবহন উপদেষ্টা যেমনটি বললেন যে এই যে খরচ হবে, যে নির্মাণ হবে, সেখানে কেন খরচ বাড়বে, ওখান থেকে তো কোনো টাকা আমাদের কাছে আসবে না বা চাওয়া হবে না। বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি উপরের থেকে ঠিক থাকি যে না তোমার কাজ তুমি করবে এবং এখানে কোনো প্রকার কোনো ব্যাপার চলবে না, তাহলেই কোনো হস্তক্ষেপ হবে না, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো প্রকার উল্টো কোনো প্রভাব থাকবে না, তাহলে ওই জিনিসের যা চাওয়া হচ্ছে তার নীতি নিয়ম কানুন উদ্দেশ্য অভিপ্রায় পালন করা পূরণ করা কঠিন কিছু হবে না, এটা করা যাবে। অতীতেও আমাদের বহু সাকসেসফুল স্টোরি আছে, সাকসেস স্টোরি আছে, এবং আমি এখনো খুব অত্যন্ত আশাবাদী যদি সবাই ঠিক মতন কাজ করতে পারেন দায়িত্বশীলতার সাথে, তাহলে ভালো জিনিস অবশ্যই বেরিয়ে আসবে, সুফল আমি পাবো। আমি এখান থেকে আশাবাদ ব্যক্ত করতে পারি আমাদের রেভিনিউ আর্নিং এর যে একটি ক্রম নিম্নগতি, ইন টার্মস অফ অন্যান্য ক্ষেত্রে হয়তো মনে হবে যে অগ্রগতি, কিন্তু এর প্রচুর উন্নতি হওয়ার অবকাশ আছে, পটেনশিয়ালিটি আছে, এবং সেটা কিভাবে কোথায় কখন খুব স্পষ্ট আছে। কিন্তু ওই যদি একজনকে বলবো আরেকজনকে বলবো না, হ্যাঁ, একজনকে বলবো আপনার টাকা কোত্থেকে আসলো আমি কেউ প্রশ্ন করব না, এই ধরনের কথা বলে যদি আমি আগের থেকেই একটা বিশেষ ধরনের একটা ছাড় দিয়ে থাকি, তাহলে তো ওখানে ওই উদ্দেশ্য পূরণ হওয়া খুব কঠিন। আমি মনে করি সেই ধরনের পরিস্থিতি হবে না, এবং খুব স্বাভাবিকভাবে শীঘ্রই এগুলোকে যদি যথাযথ সুশাসনের আওতায় আনা যায়, যথাযথ জবাবদিহির আওতায় পর্যায়ে ফেলা যায়, তাহলে অবশ্যই সুন্দর ফলাফল চলে আসবে। এটা আশা খুব বেশি কঠিন কিছু না, কিন্তু কথা হচ্ছে যে এইটা যিনি যে পর্যায়ে দায়িত্ব পালন করবেন তিনি কতটা কমিটেড থাকবেন, তিনি কতটা এটা করার ব্যাপারে ঠিক থাকবেন, সেটার উপর। ডক্টর মজিদ, আমি ডক্টর মজিদ জানতে চেয়েছিলাম যে আসলে যাকে এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে কতখানি দক্ষ এবং যোগ্যতার বিচার করলে সব মিলে আপনার আশাবাদের জায়গাটা জানতে চেয়েছিলাম, প্রতিক্রিয়াটি জানতে চেয়েছিলাম। না কামরুজ্জামান, এটা কথা কিন্তু খুব স্পষ্ট, সেটা হচ্ছে যিনি এসেছেন তার ব্যক্তিগতভাবে এখানে প্রশংসা বা ইয়ে করার বিষয় না, মূল্যায়নের বিষয় না, কিন্তু এটা বলতে পারি খুব স্পষ্ট
যে একটি যোগ্য ব্যক্তি যোগ্য জায়গাতেই এসেছে, এটা আমি বলতে পারি। এবং গভর্নরের বিষয়েও জানতে চেয়েছিলাম আপনার কাছে। তিনি না আমি আমার যুক্তির কথাগুলো বলি। তিনি এই তিনি যে ডিপার্টমেন্ট অর্থাৎ এনবিআর এর এই ট্যাক্সেশন সার্ভিসেরই তিনি একজন সিনিয়র কর্মকর্তা, তিনি এই ডিপার্টমেন্টেই ছিলেন, এগুলো তিনি জানেন ভালো, এটা একটা পজিটিভ দিক। নাম্বার ওয়ান হচ্ছে তিনি বহুদিন যাবৎ এই আমাদের আইসিএমএবি বা এই ধরনের আরো গবেষণা প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ প্রতিষ্ঠান, এগুলোর কিন্তু শীর্ষ নেতৃত্বে ছিলেন। হি ইজ অলওয়েজ এ ভেরি পজিটিভ পার্সন এবং এগুলো আলোচনা করেন। আমরা উই আর ভেরি ক্লোজ, আমরা জানি। আমি মনে করি তার ওই ব্যাকগ্রাউন্ডের এইগুলো তিনি এখানে যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন তার চিন্তা ভাবনার সাথে, এবং সব কিছুর উপরে আমি মনে করবো তার সহকর্মীরা অর্থাৎ এনবিআর এর তার কর্মী বাহিনীরা যদি তাকে অনুসরণ করেন তাহলে সাফল্য খুব বেশি দূরে নয়। কথা হচ্ছে যে সকলে এক মিলে কাজ করতে হবে। আমি এনবিআর এর ব্যাপারে এই কথাটাই বলি সবসময়, তখনও বলেছি যে ইমেজ আর লিকেজ, এনবিআর এর ইমেজ বাড়াতে হবে, সেখানে সেবা ভালো দিয়ে হোক, মানুষের প্রতি স্বচ্ছ প্রয়োগের ক্ষেত্রে ঠিকঠাক করে ইমেজ বাড়াতে হবে, যেন এনবিআর কে ভিন্নভাবে মানুষ করদাতারা না মনে করে। আর হচ্ছে লিকেজ, প্রচুর লিকেজ হচ্ছে। আমার রেভিনিউ যা আসতেছে তার চাইতে ইনফরমাল রেভিনিউ বেশি আর্ন হচ্ছে। কোথায় যাচ্ছে আমরা সাম্প্রতিককালের একজনের বেলায় দেখেছি, আরো অনেকের বেলায় দেখতে পারি। এবং নতুন চেয়ারের মধ্যে সেদিন বলেছেন যে আমি কিন্তু এই ডিপার্টমেন্টে এই দুর্নীতি বা অন্যান্য বিষয়ে করছেন। আমি মনে করি এনবিআর যদি এই স্লোগানটা ঠিক রাখে যে উই উইল বিল্ড আওয়ার ইমেজ বাই গিভিং প্রপার সার্ভিস, অ্যান্ড নাম্বার টু উই উইল স্টপ দি লিকেজেস। যে টাকা নিচ্ছি, টাকা করা হচ্ছে একজনের আমি সংক্ষেপে বলি, তার 3 লাখ টাকা ট্যাক্স হবে, কিন্তু তাকে চিঠি দেওয়া হয়েছে, সে দেয়নি, দেরি করছে, এইটাকে শেষে বলেছে 18 কোটি টাকা দিতে হবে আপনাকে, এবং এটা নিয়ে লেখালেখি চলছে। প্লিজ ডোন্ট স্টার্ট দিস টাইপ অফ মানে কোনো প্রকারে না, এটা সবার প্রতি সমানভাবে। হ্যাঁ, এই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু মূল ফিলোসফি কিন্তু ওইটা, যে কারোর প্রতি বৈষম্য করা হবে না, এটা সেটা করদাতার আর এক গ্রুপের ক্ষেত্রে সকলের ব্যাপারে। জি নিশ্চয়ই ডক্টর মজিদ, আমরা একটু যদি বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছিলেন, নতুন এক বাংলাদেশ, নতুন এক আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে এবং নতুন নেতৃত্ব, এই সমন্বয়ের মধ্য দিয়ে আসলে একটা পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা সবার তৈরি হয়েছে। সেটির ক্ষেত্রে আসলে যেটি বলছিলেন যে এনবিআর এর যে আমরা তথাকথিত এনবিআর দেখে এসেছি, অর্থাৎ রাজনৈতিক প্রভাবমুক্ত সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং দলীয়করণ মুক্ত, লেজুর বৃত্তি করার যে টেন্ডেন্সি ছিল এতদিন আমরা দেখেছি, এবং প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম দেখেছি, সেগুলো থেকে বেরিয়ে এসে স্বচ্ছ এনবিআর করবার ক্ষেত্রে, গ্রহণযোগ্য এনবিআর করবার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়ার এখন সুযোগ রয়েছে এবং সংস্কারগুলো আসলে কি হওয়া উচিত বলে মনে করেন? বিষয়টা হচ্ছে এনবিআর একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এনবিআর কে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হবে। এনবিআর কাশিমবাজার কুটির থেকে বলার নির্দেশের ভিত্তিতে চলবে, এটা হবে না। এনবিআর সরকারি নির্দেশ, সরকারি নিয়োগের, সরকারির দ্বারা চললে এনবিআর স্বাধীন হতে পারবে না, রাষ্ট্রীয় হতে পারবে না। এনবিআর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবে, তার কাছে সকল করদাতা সমান আচরণ পাবে এবং সকলের প্রতি তার সমান দায়িত্ব থাকবে এবং তারা জবাবদিহি থাকবে, তারাও কিন্তু জবাবদিহির ঊর্ধ্বে না। এখন যদি এরকম হয় যে এনবিআর কে একটা প্রোটেকশন দিয়ে জবাবদিহির জায়গায় তাকে না নিয়ে যেয়ে তাকে দিয়ে কাজ করানো হয়, তাহলে তার প্রত্যেকটা পদক্ষেপের ভিতরে মানুষ ওই অনাস্থার পরিবেশ পাবে, এতে কাজ হবে না। যেমন আমি আবার বলছি, এই যে সাদা টাকা কালো টাকা করার যে পরিস্থিতিটা, এটা একটা সম্পূর্ণ একটি ভিন্ন মাত্রা, গতি, দর্শন দান করেছে বাংলাদেশের সুষ্ঠু কর ব্যবস্থায় মানুষকে আনার ব্যাপারে। কারণ এই পদ্ধতিতে এটা চলবে না আর কি। সংসদে যারা আইন পাশ করছেন, প্রশ্নটা তাদের কাছে যেই করতে হবে যে আপনি এই শুল্ক কেন আরোপ করলেন, এইটা আপনার বেলায় কেন এটা করলেন না, আর অন্যের বেলায় কেন করলেন, এই কথা বলবার অধিকার সকল করদাতারও থাকবে বা পাবে। তারা ওই এনবিআর কে যেই বললে হবে না যে ভাই আপনি আমার এত কর কেন বসালেন, করটা তো বসাচ্ছে কিন্তু সংসদ, আইনের ব্যাপার। সুতরাং আমি মনে করি সব জায়গায় আইনের শাসন, আইনের ব্যবস্থা, আইনের প্রয়োগ, আইনের দৃষ্টিভঙ্গি এটা প্রিভেল করতে হবে।
আবার বলছি, এনবিআর একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এনবিআর কিন্তু এর নামই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এটা সরকারি বা দলীয় রাজস্ব বোর্ড না। এই 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 অবস্থান থেকে এটা 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 ভাবনায় বললে হবে না, এটা দৃষ্টিভঙ্গিতে সবকিছুতে এটা প্রচার পাবে। আপনি একজনের ফাইল কিছুই বলবেন না, তারা কিছুই জিজ্ঞেস করবেন না, সে এখন ওই বাইরের থেকে শোনা যাবে যে তিনি এত ফাঁকি দিয়ে গিয়েছেন, চলে গেছেন। এটা বাইরের লোক বলবে কেন? আপনি কি করলেন তাহলে এতদিন? অর্থাৎ আপনি সেখানে নজর দেন নাই, আপনি আরেকজনের যাতে যাতে আমাদের এক্সিস্টিং করদাতা তাদের প্রতি আপনি সময় নিয়ে করছেন। আশা করি এনবিআর এর যথেষ্ট মেধাবী কর্মকর্তারা আছেন এবং অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমারও, আমি একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে বলছি, তাদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এবং দে আর ভেরি ক্যাপাবল এবং ক্রিয়েটিভ। আমি মনে করি তাদেরকে সেই ক্যাপাবল এবং ক্রিয়েটিভ হিসেবে কাজ করবার সুযোগ থাকতে হবে, দিতে হবে। এখানে আপনি যেটা বলেছেন সংস্কার এবং ওই যে অনলাইনিংকরণ বা ইত্যাদি, এই কাজগুলোকে অবিলম্বে করতে হবে, এটা রাষ্ট্রকে করে দিতে হবে। এটা ওই আরেক জায়গা থেকে বললে দিলে ব্যবসা হবে কি হবে না এই কথা ভাবলে হবে না। এটাকে খুব সিরিয়াসলি দেখে অনলাইনিং করলে এনবিআর এর লোক বলে সাশ্রয় হবে, আমার ব্যবসায়ীদের করদাতাদেরও লোক বলে সাশ্রয় হবে এবং কাজ খুব স্মুথ হবে। এটা এমন কঠিন কিছু না, কিন্তু এটা বছরের পর বছর সময় নিয়ে করাতে এটার উপকারিতা উপযোগিতাটা সহজে দৃশ্যগত হচ্ছে না। আমি মনে করি সকলে, এবং এখানে শুধুমাত্র এনবিআর কে দায়িত্বশীল হতে বলে এনবিআর খুব নিরপেক্ষ হবেন, দৃষ্টিভঙ্গি পাল্টাবেন এ কথা বললেও হবে না। একই সাথে করদাতারও দৃষ্টিভঙ্গি, দায়িত্বশীলতা এটাও বৃদ্ধি করতে হবে। আমি আপনাকে একটা মেশিন দিলাম, আপনি ওই মেশিনই এন্ট্রি করলেন না, তো তখন কি হবে? আপনি তো অথবা বললেন আপনার মেশিন আমি এখনো পাইনি, আমি এভাবে চলছি, তা তো না। এটা উভয় পক্ষকেই এ ব্যাপারে দায়িত্বশীল হতে হবে যে আমরা জনগণের কাছ থেকে যে ভ্যাটটা নিচ্ছি, যে করটা নিচ্ছি, সেটা যেন যথাযথভাবে সরকারি কোষাগারে যায়। আপনারা লক্ষ্য করেছেন যে গত বছর ওই সিজি এর ফিগার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ফিগার আর এনবিআর এর ফিগারের ভিতরে এটা ৯৭,০০০ কোটি টাকার পার্থক্য, ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণ অনুসন্ধান করে দেখতে হবে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, না এটা বটমলেস বাস্কেটে চলে যাচ্ছে টাকাটা, এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই আত্মসমালোচনাটা লাগবে। এই আত্মসমালোচনা শুধু এনবিআর এর না, আত্মসমালোচনা সকল করদাতারও লাগবে। করদাতার যে সমিতি আছে, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তাদেরও তাদের সদস্যদের ভিতরে এই ব্যাপারগুলো জবাবদিহিতার পরিবেশ সৃষ্টির ব্যাপারে তাদেরও অনেক কিছু ভূমিকা আছে। আপনারা সবাই মিলে দেবেন না, আর শুধু যারা দেবে তাদের উপর অত্যাচার হবে। এর জন্য তো আমি মনে করি সকলকেই সচেতন সক্রিয় হতে হবে যে ওই লোকেরা দেয় না বলেই আজ আমার কর বেশি হচ্ছে, আমি নিগৃহীত হচ্ছি। সুতরাং সে ওই লোক কর না দিয়ে আমার এই সমাজে কেন থাকবে? এই সমাজে তাকে সামাজিক ভাবে একটা সিস্টেমের ভিতর দিয়ে আনতে হবে। এই ব্যাপারে সকলকেই ইয়ে করতে হবে। এটা কিন্তু এনবিআর নিজে বাড়ি বাড়ি যেয়ে করদাতাকে ডেকে এনে খুঁজিয়ে এনে কাজ করবে, সেটা কিন্তু হবে না। এটা 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 বাস্তবিক ভাবে সম্ভব না। সকলকেই দায়িত্বশীল হতে হবে, কারণ এটা আমাদের অর্থনীতি। আমরা যদি সত্যি ভালো রেভিনিউ আর্ন করতে পারি, ওই যে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা গতকাল চীনের সাথে বা রাশিয়ার সাথে, কানাডার সাথে কথা বললেন, বিদেশিরা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন, এটা ঠিক আছে, কিন্তু ওটা তো ধার কর্য হয়ে যাবে, ওটা তো আমার একদিন শোধ করতে হবে। অথবা উনি যদি ফিরিয়েও দেন, তিনি অনেকগুলো শর্ত দেবেন, সেই শর্ত পালন করেও তো আমার কাছে ইকোনমিক্যালি ভেরি কস্টলি হয়ে যাবে। সুতরাং আমার উচিত হবে আমার টাকা আমি আর্ন করব, আমি সেই টাকা খরচ করব স্বাধীন সার্বভৌমভাবে, সুশাসনের সাথে, সাশ্রয়ের সাথে। আমি বিদেশি সাহায্য নিয়ে একটা প্রকল্প করলাম, সেখানে দেখা গেল তার কনসালটেন্ট টাকা নিয়ে গেল সব বেশি, দেখা গেল যে তার কর মাফ করে দিতে হলো, তারপরে তার জিনিসই আমার কিনতে হলো, সাপ্লায়ার্স ক্রেডিট যেটা হয়ে থাকে, তাহলে তো আমি ন্যায্য দামে কোনো কাজ করতে পারলাম না। এই টাকাটা যদি আমার নিজের টাকা হয়, তাহলে আমি কনসালটেন্ট নেবো কিনা, আমি আমার জিনিস আমি ৫ টাকার জিনিস কেন ২৫ টাকাতে কিনবো, সে ব্যাপারে যাবে। আমার এই জিনিসের উপকারিতা কি হবে, আমার দেশ ঋণভারে জর্জরিত হয়ে যাচ্ছে কিনা, সে ব্যাপারে আমার একটা নিজস্ব স্বচ্ছ দৃষ্টিভঙ্গি থাকবে। সুতরাং লেট আস লুক এট আওয়ারসেলভস, এবং আমাদেরকে সেইভাবে স্বয়ম্বর হতে হবে। স্বয়ম্বর স্বাধীনতা ছাড়া, স্বাবলম্বী হওয়া ছাড়া কোনো স্বাধীনতা কিন্তু নির্মল নয়। এবং আমার যদি নিজের দুর্বলতা থাকে আর্থিক অবগত, তখন আমাকে ওই কঠিন সত্যের, কঠিন ঋণের ভরে আমাকে নিজেকে ওর ভিতরে মাথা ফুটিয়ে দিতে হবে, এবং একসময় এই ঋণ শোধ করতে যেয়ে আমাকে হয়তো আরো ঋণ নিতে হবে।
আমরা সেই পরিস্থিতি যেতে চাই না। এটা এনবিআর হোক, আরো যেসব রেগুলেটরি প্রতিষ্ঠান আছে, তারা অবশ্যই নিশ্চয়ই একটি নতুন চেতনায় জেগে উঠবেন। তারা, আমি আবার বলছি, কোনো জায়গায় কিন্তু আমাদের উদ্যমী যোগ্য প্রার্থীর অফিসারের অভাব নেই, কিন্তু তারা কোণঠাসা হয়ে গেছিলেন, কোণঠাসা হয়ে থাকেন। কোণঠাসা তাদের যাতে না করতে পারে, সেই জন্য তারা প্রত্যেকে তার জায়গার থেকে স্পষ্ট স্ট্রং পজিশন নেব। আমরাও সেটি আশা করি, কেননা যে কথা বলছিলেন আসলে সব রকম প্রতিষ্ঠানই আমরা দেখেছি গত 15 বছর ধরে আসলে যে আর্থিক অনিয়ম বা দুর্বৃত্তায়ন, সেখানে আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব, যে কারণে এক ধরনের কোণঠাসা হয়ে যাওয়া, অনিয়ম, দুর্নীতি একেবারেই স্বায়ত্তশাসিত এবং সরকারি সব প্রতিষ্ঠানে দেখেছি এই অনিয়মগুলো হয়ে এসছে। আমরা হয়রানিমুক্ত এনবিআরের কথা বলছি, সেবামূলক এনবিআর, নতুন মনোভাব নিয়ে আপনি যে এনবিআরের কথা বলছেন, সেখানে অনেক সংস্কার উদ্যোগ রয়েছে হাতে। এবং সবশেষ মন্তব্য আপনার কাছে নিতে চাই, সেক্ষেত্রে এই যে ইমেজের কথা বলছিলেন, এই যে হয়রানিমুক্ত করা, এই হয়রানিমুক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মানসিকতার জায়গায় সেখানে আসলে কিভাবে পৌঁছানো যায়, তাদেরকে কিভাবে উজ্জীবিত করা যায়, এই হয়রানির আমরা যেহেতু নেট বাড়াতে চাচ্ছি, জেলা উপজেলায় নিতে চাচ্ছি, সেই মানুষগুলোকে আর কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে যেন কর যে আসলে হয়রানির একটি বিষয় না, সেটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, এবং নতুন সরকার সেটি আসলে চাইলে সম্ভব কিনা? আমি মনে করি এটা সম্ভব, সবসময় ছিল। আমাদের সকলকেই ওন করতে হবে। আমি যদি মনে করি যে আমি এই আমার দৃষ্টিভঙ্গি পাল্টাবো, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবো, তাহলে প্রথমে আমারটা পাল্টাতে হবে। I have to privatize myself if I want to help the private sector. আমি কথাটা আবার বলছি, ইনক্লুসিভ হতে হবে, সকলকে আন্তরিক হতে হবে। এই বলে যে না আমি একভাবে থাকবো আর ওর কিছু ভালো হতে বলবো, এটা হবে না। তো সুতরাং এনবিআর এর অফিসারদের প্রতি আমি জানি, আমি আবার বলছি, তাদের প্রাক্তন সহকর্মী হিসেবে বলছি, যে তাদের ভিতরে বহু অনেকেই এই বোধে বিশ্বাসী, দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, কিন্তু তারা কাজ করতে পারেন না। তারা যখন দেখেন যে আমার চারিধারে চতুর্ধারে এক ধরনের পরিস্থিতি হচ্ছে, একজন 4 জনের একটা গ্রুপ কাজ করছে, তৃতীয় জন বললো যে না আমি তোমার এই অন্যায়ের সাথে জড়িত না, তাহলে তো ও থাকতে পারবে না ওখানে, ওর ওখানে রাখাই হবে না। এই পরিস্থিতির উন্নতি করতে হবে, সকলকে একই সাথে সহজ হতে হবে। সহজ হলে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, এটা কিন্তু ওই বিরাট ট্রেনিং দিয়ে বা বিরাট একটা বড় প্রকল্প নিয়ে ঠিক করে যাবে তা না, এটা নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের আমি ইমেজটার ওইটাই বলি যে এনবিআর এর, আমি বলি 2007-8 সালের আপনি রেজাল্ট দেখেন, 37,000 কোটি টাকা ছিল বরাদ্দ, এই কি বলে লক্ষ্যমাত্রা। আমরা সেই বছর 47,000 কোটি টাকা ইয়ে করেছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম উই ক্রস দ্য টার্গেট, এন্ড 10,000 কোটি টাকা আমরা বেশি করেছিলাম। ওই কথা ওইটাই ছিল যে ইমেজ, আমার ইমেজ বাড়াতে হবে। বলেছিলাম যে আমরা এটা আমাদের অর্থনীতি, আমরা এটাকে বাড়াই করি, এবং যার জন্য সকলকেই বলতে পারি যে প্রত্যেকের 5টা করে ইনক্রিমেন্ট দিয়েছিলাম আমি সেই সময়, আমরা দিয়েছিলাম। কারণ এই উদ্যোগটা নিজের কাছ থেকে আসতে হবে। আমার কাছ থেকে যদি এটা আসে, ডক্টর মজিদ, আমাদের নিশ্চয়ই ডক্টর মজিদ, আমাদের যেহেতু সময় স্বল্পতা, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আসলে যে ইমেজের কথা বললেন সেটি আসলে আগামীর এনবিআর হোক, সেটি আমরাও প্রত্যাশা করি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দিয়েছেন, আপনি দূরে অবস্থান করছেন, ঢাকার বাইরে, সেখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশা জানাচ্ছি, এবং ধন্যবাদ ডক্টর মজিদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সাথে। নিটল বিজনেস আওয়ার একটা সময় হলো বিরতি নেবার, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। আজ সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আলটিমেটাম দেওয়া হয়। এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে বলা হয়, সংগঠনটির বর্তমান পর্ষদ স্বৈরাচারের পক্ষ নিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল, কাজ করেনি ব্যবসায়ীদের স্বার্থে। বর্তমান পর্ষদকে স্বৈরাচারের দোষর উল্লেখ করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান ব্যবসায়ীরা। অন্যথায় সরকারকে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগের অনুরোধ জানান তারা।
দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কর্মদিবসের সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে আজকে দেখলাম লেনদেন চলছে। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি। গতকালকেও পতন দেখেছিলাম। আজকের বাজার যদি আমরা দেখি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স এরই মধ্যেই কিন্তু বেলা 1:30 নাগাদ 114 পয়েন্ট পতন হয়েছে, 14 পয়েন্ট কমে অবস্থান করছে 5600 পয়েন্টে, এবং সরিয়া সূচক যেটি সেটিও 28 পয়েন্ট কমেছে, কমে অবস্থান করছে 1200 পয়েন্টে, এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক DS30 সেটি 46 পয়েন্ট কমে অবস্থান করছে 2047 পয়েন্টে। এর মধ্যে আমরা দেখছি যে আজকে কিন্তু দাম বাড়ার তালিকায় নেই বললেই চলে, অর্থাৎ শেয়ার মাত্র 15টি শেয়ার দর আজকে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। 3 শতাধিক শেয়ার, 371টি শেয়ারের দর কমেছে, আর মাত্র 8টির দাম অপরিবর্তিত রয়েছে। এবং লেনদেনে আজকে গতকালকের মতোই আমরা খরা দেখছি। লেনদেন কিন্তু 341 কোটি টাকার কিছু বেশি লেনদেন আসলে হয়েছে এখন পর্যন্ত। সব মিলিয়ে আসলে পুঁজিবাজারে আজকে সবগুলো সূচকের পতন এবং বিনিয়োগকারীদের এক ধরনের অনাস্থা আসলে আমরা লক্ষ্য করছি। যদিও আমরা দেখলাম যে বিএসইসিতে নতুন রেগুলেটরি বডিতে নতুন নেতৃত্ব এসছে, কিন্তু এরপরও আসলে বাজারে কোনো এখনও প্রভাব পড়েনি। পুঁজিবাজারের পর আমরা মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান মুদ্রার বিনিময় মূল্য শুরুতেই মার্কিন ডলার। আমরা দেখেছি মার্কিন ডলারের দাম কিন্তু ব্যাংক রেট এখন বাড়ছে, অর্থাৎ সোনালী ব্যাংকে যেটি আনুষ্ঠানিক দর এখন ক্রয় মূল্য 119 টাকায় কেনা হচ্ছে এবং 120 টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে যেটি আরও বেশি। ইউরো 132 টাকায় কেনা হচ্ছে, 140 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 155 টাকায় কেনা হচ্ছে, 164 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 16 টাকা 60 পয়সা। চীনা ইউয়ান একটু একটু করে শক্তিশালী হচ্ছে, 17 টাকা বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 31 টাকা 55 পয়সায় কেনা হচ্ছে, 32 টাকা বিক্রি হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 40 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 1 টাকা 44 পয়সা। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এরপর স্বর্ণের দাম আমরা দেখছি যে হু করে বাড়ছে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে। এখন কিন্তু এক ভরি স্বর্ণের দাম 1,24,000 টাকায় গিয়ে পৌঁছেছে। 1,24,502 টাকা প্রতি ভরি। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ, 21 ক্যারেটের স্বর্ণ 1,18,000 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,01,000 টাকা প্রতি ভরি। এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটিও, যেটি 80,000 টাকা ছিল কিছুদিন আগেও, আমরা এখন দেখছি সেটি 84,000 টাকা প্রতি ভরি। স্বর্ণের পর আমরা রূপার দাম জানাবো। রূপার দাম অপরিবর্তিত বিশ্ববাজারের সাথে। আমরা দেখছি যে রূপার দাম অনেক দিন ধরেই একই জায়গায় অবস্থান করছে, এটি আসলে ওঠানামা করে না। 22 ক্যারেটের রূপা 2,098 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের রূপা 1,700 টাকা, এবং সনাতন যে রূপা রয়েছে সেটি 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নেব, ফিরবো বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ভালো দাম, হাতের নাগালে পশুপালকদের খাদ্য খরচ এবং চারণভূমির উন্নতি সত্ত্বেও পশুপালনের চেয়ে বিক্রি করে দেওয়ার ক্ষেত্রেই উৎসাহী হচ্ছেন মার্কিন খামারিরা। যুক্তরাষ্ট্রের গবাদি পশুর পাল পুনর্গঠন করতে কয়েক বছর লেগে যেতে পারে বলেই মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এগ্রিকালচারাল ডাইভ। 2027 সাল পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্য অনুযায়ী গেল 5 বছরে দেশটিতে গরুর সংখ্যা 28.2 মিলিয়নে দাঁড়িয়েছে, যা 1961 সালের পর সর্বনিম্ন। বিস্তীর্ণ খরা এর পেছনে বড় ভূমিকা পালন করেছে বলেই জানিয়েছেন মার্কিন কৃষি বিভাগ। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।